পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে জল ঘোলার আর অন্ত নেই। হবে কি হবে না, কবে হবে, এই তালবাহানা তো চলছেই। আমি আমার শেষ ভিডিওগুলোতে বলেছি আপনাদেরকে, আর আপনারাও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছেন যে নিবিড় সংশোধন প্রক্রিয়া কি পরিস্থিতিতে রয়েছে। গতকাল একটা বিষয় নিয়ে আবার শোরগোল শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ভোটার তালিকার ম্যাপিং প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে গতকাল পর্যন্ত 6টি জেলার মাত্র ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং চিফ ইলেকশন কমিশনারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাকি জেলাগুলোর এখনও পর্যন্ত এই কাজ বাকি রয়ে গেছে। এবং সবথেকে বেশি যেটা নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে যে এই ম্যাপিংয়ে মিল আসছে না, অর্থাৎ 100% মিল আসছে না। কোথাও 45 আসছে, কোথাও 50% আসছে, কোথাও 65% আসছে কোনো কোনো জেলায়। কি এই ম্যাপিং? কেন এই ম্যাপিং প্রক্রিয়া 100% বা 90% মিলছে না? আর যদি না মেলে, তাহলে আমার আপনার মতো যারা আমরা সাধারণ ভোটার, তাদের কতটা আতঙ্কের বিষয় আছে বা আমাদের দায় কতটা আছে, এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আজকের আলোচনা পর্বে আলোচনা করতে চলেছি। আপনি এই মুহূর্তে যে বিধানসভায় বসবাস করছেন, সেই বিধানসভাতে আপনার যে নাম রয়েছে, সেই নাম হয়তো 2002-এর ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে না, বা আপনার বাবার নাম বা আপনার দাদুর নাম কোনো কিছুর সঙ্গেই মিল পাওয়া যাচ্ছে না, অথচ আপনি এখানকার প্রকৃত ভোটার বলে আপনি জানেন, কিন্তু আপনার নামটি ম্যাপিং প্রক্রিয়ায় এলো না। তাহলে আপনাকে কি করতে হবে? এই প্রক্রিয়া কিভাবে আগাচ্ছে, এই বিষয়টা আগে জানতে হবে। এই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে কি হবে? এই যেগুলো চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এই জেলার এই হয়েছে, সেই জেলার তাই হয়েছে, এতে করে আরও আতঙ্ক বাড়বে। এবং আমরা এই যে একটা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, এই এসআইআর প্রক্রিয়ায় তো আমরা ভোটাররাই সব থেকে বড় অংশ। আমরা বিভিন্ন অজ্ঞতার কারণে বঞ্চিত হতে পারি। তো আমাদের আগে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। আমি আজকের পর্বে এই বিষয়ে আপনাদেরকে সহজ করে দেবো যে আসলে ম্যাপিং প্রক্রিয়াটা কি, এক এক জেলায় কেন এক এক রকমভাবে এর ম্যাচিংটা হচ্ছে, এটা সম্পর্কেই আজকে জানাবো। তো যেটা হলো, গতকাল পর্যন্ত যেটা দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের 6টি জেলার ম্যাপিং প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে। সেই 6টি জেলা কি কি প্রথমে বলি। ঝাড়গ্রাম, যার ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দেখা যাচ্ছে যে 2025 সালের ভোটার লিস্টের সঙ্গে 2002 সালের ভোটার লিস্ট, আমি আগে বলি ম্যাপিং প্রক্রিয়াটা কি, যে 2025 সালে যে ভোটার লিস্টটা আছে, সেই ভোটার লিস্টের সঙ্গে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই দুটোকে মিলিয়ে দেখা হচ্ছে। এখন কেমনভাবে মিলিয়ে দেখা হচ্ছে? পাশাপাশি দুটো ভোটার তালিকাকে রেখে নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন এবং কর্মীবৃন্দ আছেন, তারা এইটাকে মিলিয়ে দেখছেন। এই মিলিয়ে দেখতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে এইখানে যে 100 জনের নাম আছে, তার মধ্যে হয়তো 50 জন, 55 জন বা 60 জন বা 40 জনের নাম পাওয়া যাচ্ছে, এইটাকেই বলছে ম্যাপিং। এবং এই ম্যাপিং ধরেই পার্সেন্টেজটা আসছে। ঠিক যেভাবে এসছে দেখুন, শতাংশের হারে যদি আমি বলি, ঝাড়গ্রাম যেখানে ম্যাপিং হয়েছে 51.36%, পশ্চিম মেদিনীপুর যেখানে ম্যাচ করেছে 62.94%, কালিম্পং জেলার ক্ষেত্রে ম্যাচিংটা একটু বেশি আছে 65.27%, পুরুলিয়ার ক্ষেত্রেও ভালো আছে 61.29%, কলকাতা উত্তর কলকাতায় ম্যাচিং হয়েছে 55.35%, মালদা জেলার ক্ষেত্রে ম্যাচিং হয়েছে 54.49%, এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে ম্যাচিং হয়েছে 53.73%। তাহলে আমরা মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে 50 থেকে 60%, 65%-এর মধ্যে ওঠানামা করছে এই ম্যাচিং প্রক্রিয়া। এখন বাকি আরও জেলা রয়েছে। তো নির্বাচন কমিশনার এসছিলেন আমাদের এখানে, উপনির্বাচন কমিশনার, তিনি একটা গাইডলাইন দিয়ে গেছেন যে 15 তারিখের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। কিন্তু বেশিরভাগ জেলাতেই এই কাজ 15 তারিখের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসছে এই কাজটা করতে গিয়ে, কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আলোচনা করব কেন সময় সাপেক্ষ ব্যাপার।
এবং এই কাজটা করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলোই আসছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে গিয়ে উতরে গিয়ে যদি কাজটাকে আমাদের সঠিকভাবে করতে হয়, তাহলে যে সময়ের প্রয়োজন সেই সময়টা কিন্তু এই মুহূর্তে হাতে পাওয়া যাচ্ছে না। তারপর প্রক্রিয়াগত বিষয় তো রয়েছেই, আসছি আমি সেগুলোই। এখন যেটা নিয়ে সবথেকে বেশি কালকে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া আমাদের দুটো বড় বড় জেলা এবং কলকাতার সন্নিকটে অবস্থিত দুটি জেলাতে ম্যাপিং প্রক্রিয়া অত্যন্ত কম। অর্থাৎ উত্তর 24 পরগনাতে 45% মতো ম্যাপিং হয়েছে, আর দক্ষিণ 24 পরগনাতে ওই সংখ্যাটা 50 থেকে 55-র মধ্যে। যদিও এখনও ফাইনাল রিপোর্ট কিন্তু জমা পড়েনি, এখনও কাজ চলছে। ফাইনাল রিপোর্ট হয়তো আজকালের মধ্যে জমা পড়ে যাবে। এখন এই ম্যাপিংয়ের ক্ষেত্রে কেন এই জেলাগুলো পিছিয়ে আছে সেটা একটুখানি যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো, এবং আমরা এই জেলাগুলোতে যারা বসবাস করি তারা আরও ভালোভাবে বুঝতে পারবো যে কেন এই জিনিসটা এইভাবে হচ্ছে। তো আসুন জেনে নেওয়া যাক। দেখুন, 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ছিল 4,86,00,000। 2025 সালে এসে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে 7,63,00,000। অর্থাৎ গত 13 বছরে ভোটার সংখ্যা বৃদ্ধি পেল 2,77,00,000, যা কিনা টোটাল ভোটার সংখ্যার প্রায় 57% বৃদ্ধি পেয়েছে গত 13 বছরে পশ্চিমবঙ্গে। তাহলে এই যে বিপুল পরিমাণ মানুষ, এনারা কোথা থেকে এলেন? এবং কিছু ভোটার তো মারাও গেছেন। তাহলে মৃত এবং নতুন ভোটারের সংখ্যা এটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে 57% ভোটার বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। এইবার প্রত্যেক বিধানসভার তো সেই হিসাবে ম্যাপিং হয়েছে, অর্থাৎ 2002 সালে যে বিধানসভাগুলো ছিল আমাদের পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা। আজকের ডেটে এসে 2002 সালেও যা ছিল 2025 সালে এসেও বিধানসভার সংখ্যা কিন্তু একই, কিন্তু যেটা পরিবর্তন হয়েছে সেটা কি হয়েছে না, সেক্ষেত্রে আমাদের বুথগুলোর পরিবর্তন হয়েছে। 2008 থেকে 2009 সালে ডিলিমিটেশন হয়েছিল এবং তার ফলে বিধানসভা ভিত্তিক প্রচুর বুথ বেড়ে গেছিল, বুথের সংখ্যা বেড়েছে। যেমন জনসংখ্যা বাড়ছে, সেই আকারে যদি আমরা দেখি যে একটা বুথে 800 থেকে 900 বা 1000-এর মধ্যে ভোটার ভালোভাবে ভোট দিতে পারে। তার থেকে বেশি ভোটার যখনই দাঁড়ায় তখন সেই বুথটাকে ভেঙে দেওয়া হয়। প্রত্যেকবার যখনই এই ভোট আসে তার আগে বুথ ভাঙার প্রক্রিয়া চলে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো এই বুথগুলো ভাঙতে ভাঙতে, অর্থাৎ পার্ট ভাঙতে ভাঙতে পার্টের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়া সমস্ত জেলার ক্ষেত্রে তো সমান নয়। কালিম্পংয়ে যে হারে বৃদ্ধি পাচ্ছে জনগণ, নিউ টাউন বা কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার তার থেকে অনেক বেশি। সুতরাং ভোটারও বৃদ্ধি পাচ্ছে, আর ভোটার বৃদ্ধি পেলেই পার্ট বৃদ্ধি পাবে। সুতরাং এইখানেই লুকিয়ে আছে ম্যাপিং প্রক্রিয়ায় ম্যাচিং না হওয়ার মূল কারণ। এছাড়াও বেশ কতগুলো কারণ আছে, আমি একটা একটা করে কারণ আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা যদি মন দিয়ে শোনেন এবং প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার নামটা এলো না, আপনার নামটা ম্যাপিং প্রক্রিয়ায় এলো না, সেটা আপনি নিজেই খানিকটা বুঝতে পারবেন এবং পরবর্তীতে এই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, আপনার কি দায়িত্ব আছে সেটাও কিন্তু বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনি নিজের এপিকটা দিয়ে দেখুন। আপনার একটা ভোটার কার্ড আছে, যেটাকে আমরা এপিক কার্ড বলছি। সেই এপিক কার্ডটাতে যদি আপনি 2002 সালের ভোটার হন তাহলে দেখবেন 2002 সালে আপনার এপিক নাম্বারটা যেটা ছিল, অর্থাৎ 10 সংখ্যার একটা আলফা নিউমেরিক নাম্বার, অর্থাৎ তার যে মানে এপিক সংখ্যা নাম্বারটা হয় তার প্রথম 2 কি 3টে অক্ষর দেখবেন অ্যালফাবেটে হয়, আর পরবর্তীগুলো হয় সংখ্যায়। টোটালটা মিলিয়ে 10টা সংখ্যা। তো বেশিরভাগ ক্ষেত্রে, কেন 99% ক্ষেত্রে 2002 সালের যে ভোটার লিস্ট খেয়াল করবেন, সেই ভোটার লিস্ট অনুযায়ী যাদের ভোটার আইডেন্টিটি কার্ড ছিল তাদের ক্ষেত্রে শুরুটা হয়েছিল WB দিয়ে। যে মানুষটির, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, যে আমার 2002 সালের ভোটার লিস্টে যে নাম ছিল এবং আমার যে ভোটার আইডেন্টিটি কার্ডটা ছিল সেটা ছিল WB দিয়ে শুরু। এখন পরিবর্তন হতে হতে আমার ভোটার কার্ডের ওই আলফা নিউমেরিক সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে, MGS বা CKW XYZ
এইরকম মানে ওই সামনের দুটো ডাব্লিউবি চেঞ্জ হয়ে এরকম তিনটে তিনটে করে সংখ্যা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জনসাধারণের ক্ষেত্রেই এসে গেছে। তো আমরা যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে কাজ করছি, অর্থাৎ এই ম্যাপিংয়ের কাজটা আমরা যারা করছি, আমরা তখন কি করছি, আপনার বর্তমান এপিক কার্ড আর আপনার পুরনো যে এপিক নাম্বার, এই ভোটার লিস্ট, সেটা যখন মেলাতে যাচ্ছি, প্রথম ইউনিক একটা বিষয় দিয়ে মেলাতে হয়। আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আমার নাম রামবাবু, তাহলে আমার রামবাবু নামে আমার এলাকায় আরও প্রচুর লোক থাকতে পারে, কিন্তু আমার ভোটার আইডেন্টিটি কার্ডের নাম্বারটা তো একটা ইউনিক নাম্বার, সেটা তো আর অন্য কারণ নেই। এখন আমরা চেষ্টা করছি যে এই ইউনিক নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নম্বরটা ধরে এই লোকটি অর্থাৎ 2025 সালে যাকে আমি একটা বিধানসভার নির্দিষ্ট একটা পার্টে দেখতে পাচ্ছি যে এই পার্টে রামবাবু আছেন, তাহলে রামবাবু 2002 সালে কোথায় ছিলেন দেখতে গিয়ে প্রথম যেটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে যে এই ভোটার যে এপিক নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমি রামবাবুকে খুঁজতে গেলে 10টা রামবাবু চলে আসছে, পার্টিকুলার রামবাবুকে কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন হচ্ছে। এই একটাই কারণে যে ভোটারের এপিক নাম্বারটা যদি ম্যাচ করে যেত তাহলে কিন্তু আমরা অনেকটা পেরে যেতাম। তো এই কাজটা করতে গিয়ে যেটা একদম প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে হয়তো 10 থেকে 15% লোকের এখনও চেঞ্জ হয়নি, তাদেরগুলোকে ধরে 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 পাওয়া যাচ্ছে, যেটা এক্সেলে কাজ করতে গিয়ে একটা ম্যাচিং করতে গিয়ে এইটুকু পাওয়া গেল। এইবার তারপরের স্টেপটা কি, আরও কি করে বাড়ানো হবে, অর্থাৎ এইভাবে তো 10-15% পাওয়া যাচ্ছে, তারপরে কিভাবে পাওয়া যাচ্ছে সেইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বুথ ভেঙেছে। অর্থাৎ ধরে নিন কোনো একটা বিধানসভার, সেটা বারাসাত হোক, মধ্যমগ্রাম হোক, বা আমাদের আলিপুরদুয়ারের কোনো বিধানসভা হোক, কোনো একটা বিধানসভার কোনো একটা পার্টে ধরে নিন 10 নম্বর পার্টে একজন মানুষ রয়েছেন আজকের ডেটে। 2002 সালে তার কি পার্ট নাম্বার 10 ছিল? কখনোই নয়। দেখা যাচ্ছে যে খুঁজে যে 2010 সালে ওই বিধানসভার আন্ডারে উনি 4 নম্বর পার্টে আছেন। এখন 2010 সালে 4 নম্বর পার্ট একটা এলাকা নিয়ে তৈরি হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে হয়তো 500 মানুষ ছিলেন, তাই নিয়ে একটা ভোট কেন্দ্র ছিল। এখন ওই এলাকাটায় এত বেশি যে ওই এলাকায় লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, দেখা যাচ্ছে 5000 লোক হয়ে গেছে। তাহলে কি ওই বুথটা তখন ভেঙে 5টা বুথ হয়ে গেছে। সেই যে 6 নম্বর বুথ, যেটাকে আমরা 2002 সালে দেখতাম 6 নম্বর বুথ হিসাবে, সেই 6 নম্বর বুথটাই দেখা যাচ্ছে এখন আর 6 নম্বর বলে কিছু নেই, 6, 7, 8, 9, 10 আকারে ভেঙে গেছে। তাহলে ওই ব্যক্তি এখন কোন পার্টের মধ্যে পড়েছেন সেটা বুঝতে গেলে যে প্রক্রিয়ার প্রয়োজন, সেরকম একটা সরল প্রক্রিয়া তো কিছু নেই। প্রক্রিয়া তো একটাই, যে এই ভোটার লিস্ট হাতে নেওয়া হচ্ছে আর 2002 সালের ভোটার লিস্টকে হাতে নেওয়া হচ্ছে, এইবার খুঁজে দেখা হচ্ছে মানুষটি কোথায় আছেন। হতেই পারেন যে আজকে যাকে আমি 10 নম্বর বুথে দেখছি সেই লোকটি 8 নম্বর বুথে রয়েছে 2002 সালে, কিন্তু আমি খুঁজছি 2002 সালের 6 নম্বর বুথটা। বা 2002 সালে যে লোকটি 6 নম্বর বুথে ছিল তাকে আমি এখন 10 নম্বর বুথ থেকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু তিনি চলে গেছেন 8 নম্বর বুথে। অর্থাৎ এই বুথ ভাঙার জন্য লোকগুলো আলাদা 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 জায়গায় চলে গেছে, তাদের বাড়ির কিন্তু পরিবর্তন হয়নি, তারা একই জায়গায় রয়েছেন, কিন্তু যেহেতু প্রচুর জনবিন্যাস ওই জায়গায় হয়ে গেছে, প্রচুর জনসমাগম হয়েছে ওই এলাকায়, প্রচুর মানুষ এসে নতুন করে বসবাস শুরু করেছেন, সুতরাং বুথের নাম্বারটা পরিবর্তন হয়েছে। এখন এইটা টেবিল ওয়ার্ক করে বোঝাটা তো খুব সহজ কথা নয়। তাহলে বুঝতে গেলে আমাদের কি করতে হবে, আদতে ওই ভোটারটার সঙ্গে কথা বলতে হবে, যিনি ভোটার তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এখনও তো কোনো নোটিফিকেশান জারি হয়নি। নোটিফিকেশান যেহেতু জারি হয়নি, তাহলে বিএলও সাহেবরা বাড়ি বাড়ি যেতে পারছেন না, তাদের কি করতে হচ্ছে, এখন প্রাথমিক কাজটা অফিসে বসে করতে হচ্ছে, শুধুমাত্র ভোটার তালিকা মিলিয়ে করতে হচ্ছে। তাহলে এই একটা কঠিন কাজ যেটা বিএলও সাহেব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বিভিন্ন এমপ্লয়ি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন অফিসগুলোতে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসগুলোতে যে এই কাজগুলো যারা করেন, বিভিন্ন ইআরও সাহেবরা এবং তাদের আন্ডারে থাকা বিভিন্ন কর্মী, তারা দিন রাত পরিশ্রম করে এই বিষয়টাকে মেলানোর একটা চেষ্টা কিন্তু করে চলেছেন। সেইখানে প্রতিবন্ধকতা আসছে এইগুলো। এছাড়াও দেখুন
আর একটা সমস্যা আসছে, সমস্যা নম্বর 3, মাইগ্রেটেড হয়ে গেছেন প্রচুর মানুষ। অর্থাৎ আপনি নিজেকে দিয়ে দেখুন, হয়তো দেখা গেল 2002 সালে আপনি মালদা জেলার কোনো একটা জায়গাতে ছিলেন, ধরে নিই বুথ নম্বর 21-এ আপনি মালদা জেলাতে ছিলেন, কিন্তু আপনি তো 2002 সালে ওখান থেকে ভোট দিয়েছেন, সব কিছু করেছেন, 2010-12 সালে আপনি ওখান থেকে চলে এসেছেন কলকাতার কোনো একটা জেলাতে বা বারাসাত মধ্যম গ্রামে এসে আপনি নতুন করে বাড়ি করেছেন। তাহলে এইবার বারাসাত মধ্যম গ্রামে আপনার ওই ভোটার আইডেন্টিটি কার্ডটাকে যাচাই করে আপনার মালদাতেও যাওয়া সম্ভব না। বোঝা তো যাচ্ছে না যে আপনি মালদা থেকে এসেছেন, যতক্ষণ না আপনার সঙ্গে আমরা কথা বলতে পারছি সরাসরি, অর্থাৎ বিএলও সাহেবরা যতক্ষণ কথা বলতে পারছে ততক্ষণ আপনার হায়ার অ্যাবাউটস পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি এক্সিস্টিং ভোটার, আপনি বৈধ ভোটার ভারতবর্ষের, আপনি ভোটদান করতে পারবেন, কিন্তু আপনার নামটি এই 45% বা 55% বা 60%-এর মধ্যে আসেনি। তাহলে বোঝা গেল যে এই 45% বা 50% বা 55% ম্যাপিংয়ের মধ্যে যদি আমার বা আপনার নামটি না আসে, তাহলে এখনই অযথা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। এটা একদম নিশ্চিত হয়ে যান যে আপনার আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। তার কারণ কি, নোটিফিকেশান জারি হলে এনুমারেশন ফর্মটি নিয়ে আপনার বাড়িতে বিএলও সাহেবরা যাবেন। যখন বিএলও যাবেন তখন তার সঙ্গে বিএলএরাও থাকবেন, অর্থাৎ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন তারাও থাকবেন। আপনার এলাকার পরিদর্শন করে তারা আপনার বাড়িটাকে চিনিয়ে দেবেন। তো তখন আপনার কিন্তু দায়িত্ব থাকবে যে আপনি 2002 সালে কোথায় ছিলেন, বা আপনি যদি 2002 সালের ভোটার নাও হন, আপনার বাবার নামটি ছিল কিনা, আপনার দাদুর নাম ছিল কিনা, আপনার কোনো কাকার নাম ছিল কিনা, এই ধরনের রিলেশনটা তখন কিন্তু আপনি তাদের সামনে নিয়ে আসলে এই পার্সেন্টেজটা কিন্তু তখন বাড়তে থাকবে। এখন এই টেবিল ওয়ার্ক করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখন যে পরিমাণ আমরা ম্যাপিং করতে পেরেছি, এই ম্যাপিংটা আরও ভালো হতো। এই ম্যাপিংটা আরও একটা কারণে কিন্তু আটকে গেছে। সেটা একটা বলি, আপনারা সকলেই জানেন যে অতি সম্প্রতিকালে যেটা হয়েছে, বিএলও পরিবর্তন হয়েছে। অর্থাৎ এতদিন থেকে বিভিন্ন বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন বুথে বুথে যারা বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করে এসছেন, ইলেকশন কমিশনের একটা নতুন যে আইন জারি হয়েছে, সেই আইন বলে অনেকেই তার বিএলওর ক্রাইটেরিয়া হারিয়েছেন। অর্থাৎ এখন বিএলও হিসাবে প্রচুর নতুন বিএলও, অর্থাৎ নতুন স্কুল শিক্ষক বা শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে, যারা এতদিন বিএলওর কাজটা করেননি। যারা করতেন তারা তো এখন আর নেই। ফলত দাঁড়াচ্ছে কি, কোনো একটা পার্টিকুলার বুথের ক্ষেত্রে যদি পুরনো বিএলও থাকতেন তাহলে কিন্তু তিনি ওইখানে ডোর টু ডোর প্রতিটা লোকের বাড়ি চেনেন বা আশপাশের লোকগুলোকে তিনি চেনেন, কারণ এই প্রক্রিয়ার মধ্যে তিনি অনেক দিন থেকে রয়েছেন, কাজ করছেন। সেই লোকটি যদি এই কাজটি করতো তাহলে কিন্তু দেখা যেত যে এই পার্সেন্টেজটা আরেকটু বাড়তে পারত। কিন্তু সেখানেও একটা বাধা, যে নতুন যারা বিএলও এসছেন তারা কিন্তু এখনও এলাকাটাই ভালোভাবে চিনে উঠতে পারেননি। তার কাছে পুরো ব্যাপারটাই কাগজ কলমে, অর্থাৎ তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে একটা 2002-এর ভোটার তালিকা বাংলায়, আর একটা ধরিয়ে দেওয়া হয়েছে 2025 সালের ভোটার তালিকা। এই দুটো লোকের কিছু কিছু ক্ষেত্রে নামের পরিবর্তন হয়েছে, কিছু কিছু জায়গার স্থান পরিবর্তন হয়েছে। তো এলাকার পুরনো বিএলও হলে তিনি যেভাবে সেইটাকে আইডেন্টিফাই করে দিতে পারতেন, নতুন বিএলওদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং এইটাও একটা পার্সেন্টেজ কমার কিন্তু কারণ। আরও একটা রয়েছে, দেখুন এই 13 বছরে প্রচুর মানুষের বিবাহ হয়েছে। সুতরাং বিশেষ করে বিবাহিতা মহিলা, তাদের 2002 সালের ভোটার তালিকায় কোথায় নাম ছিল সেইটা কিভাবে টেবিলে বসে সম্ভব জানা? সেই জন্য তো সেই বাড়িতে যেতে হবে, তাই নয় কি? অর্থাৎ ধরে নিন যে আপনি এখন কলকাতার একটা বুথে বসবাস করছেন, কিন্তু আপনি বিয়ে করেছেন ঝাড়গ্রাম জেলা থেকে বা মিদনাপুরের কোনো জেলা থেকে আপনি বিবাহ করেছেন, বা আপনি বিবাহিত হয়ে এসছেন। তাহলে আপনি তো বর্তমানে 2025 সালে কলকাতার ভোটার, বা দেখা যাচ্ছে যে আপনি মিদনাপুরের ভোটার, কিন্তু আপনি অন্য জেলা থেকে এসছেন বিবাহিত হয়ে, বা অন্য বুথ থেকে এসছেন, অন্য বিধানসভা থেকে এসছেন। তাহলে এইটাও তো একটা ম্যাপিংয়ের ব্যাপার আছে, যেটা টেবিলে বসে সম্ভব নয়। সুতরাং এখন যে ম্যাপিং প্রক্রিয়াটা চলছে এটা কিন্তু একেবারে প্রাথমিক স্তরের ম্যাপিং প্রক্রিয়া। এই ম্যাপিং প্রক্রিয়াতে যাদের নাম মিলে যাচ্ছে সেইটুকু কাজ আগিয়ে থাকছে শুধুমাত্র। এরপর ভিত্তি করে এই যে ডেটাবেস তৈরি হচ্ছে, এই ডেটাবেসের উপর ভিত্তি করে এবং 2025 সালের ভোটার তালিকা ধরে বিএলও সাহেবরা বাড়ি বাড়ি যাবেন। বাড়ি বাড়ি গিয়ে আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে যে আপনার নামটা ম্যাচিংয়ের মধ্যে রয়েছে কিনা। যদি ম্যাচিংয়ে থাকলো তাহলে তো কোনো কথাই নেই। 2002 সালে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, 2002 সালে আপনার নামটি থাকলে আপনি এনুমারেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে দিন, আপনার কাজ মিটে গেল। যদি না থাকে
তাহলে আপনি এইবার বিএলও সাহেবকে জানান যে 2002 সালে আমার ভোটার তালিকায় কোথায় নাম ছিল। আপনি সেই বিধানসভার কাগজটি নিয়ে এসে দিলেন, কারণ এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, দরকার হয় আমি আই বাটনে আবার দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা, যেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট পশ্চিমবঙ্গের, সেই ওয়েবসাইটে কোথায় গেলে আপনি আপনার পুরনো ভোটার তালিকাটি পাবেন। সেখানে সমস্ত ভোটার তালিকাগুলো বাংলায় দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন, নিয়ে তার একটা কপি জেরক্স করে আপনারা দিয়ে দিন বিএলওকে, এবং আপনি লিখে দিন আপনি 2002 সালে কোথায় ছিলেন। আপনি থাকছেন না, আপনার বাবা ছিল, বা আপনার মা ছিলেন, বা আপনার দাদু ছিলেন, আপনার কোনো আত্মীয় পরিজনের একটা লিঙ্ক বার করে সেখান থেকে দিন। এরপরেও বলছি, 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল না, আপনার বাবার নাম ছিল না, কারোর নাম ছিল না, সেক্ষেত্রেও কি করতে হবে না, ওই যে 11টি ডকুমেন্টস নিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, তারও একটি ভিডিও দেখবেন, আমার এই চ্যানেলেই রয়েছে। আমি পরিষ্কার করে বলেছি যে 11টি ডকুমেন্টসের মধ্যে আপনাকে কি কি দিতে হবে, কিভাবে জোগাড় করবেন। সেই ভিডিওটাও যদি দেখে নেন, তাহলে সেই ভিডিও থেকেও জানতে পারবেন যে আপনি কোনটা দিলে আপনি ভোটার লিস্টে নিজের নামটা সংযোজন করতে পারবেন। সেখানে 11টি লিস্ট আছে। আর একটি জিনিস আমি বলি, আধার নিয়ে অনেক কথা হয়েছে। আধার কিন্তু ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা হবে না, বা কার্যকরী নথি হিসাবে কিন্তু ধরা হচ্ছে না। তবুও এনুমারেশন ফর্মে আপনার আধার নম্বরটা লেখার জায়গা থাকছে, এবং আধার কার্ডের কিন্তু একটা জেরক্সও দিয়ে দেবেন। আধারকে মান্যতা না দিলেও আধার কিন্তু আপাতত আমাদের একটা পরিচয় বহন করছে যে আমরা কোন এলাকায় বাস করছি বা কিছু। সুতরাং এই আধার নম্বরটা আপাতত দিয়ে রাখুন। বৈধ ভোটার যারা আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু একটা বিষয়ে বারবার জোর দিয়েছেন যে একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না। সুতরাং আপনি যদি বৈধ ভোটার হন, তাহলে আপনার কাছে কিছু না কিছু নথি থাকবেই, এবং সেই নথির উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার ভোটার লিস্টের নামটা রাখতে পারবেন। এবার প্রক্রিয়া শুরু হচ্ছে, বাড়ি বাড়ি যাওয়া হবে, কাজ শুরু হবে। সেটা আমি বলেছি আমার লাস্ট ভিডিওটাই দেখে নেবেন যে এক্ষুনি কিন্তু শুরু হচ্ছে না কাজ। অন্তত এই যে পুজোর মরশুম, এই পুজোর মরশুম কাটার পরে কাজ শুরু হবে। তো নোটিফিকেশান জারি হলে আরও নতুন নতুন কিছু নির্দেশিকা আসতে পারে। কি কি নির্দেশিকা এলো নতুন, এবং আমাদেরকে কি করতে হবে, আমি কিন্তু আমার চ্যানেলের এই প্রত্যেকটা ভিডিওতে পরপর আপনাদের সুবিধার্থে নিয়ে আসছি। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলের পুরনো রয়েছেন দর্শক, তারা তো শুনছেনই, তারা একটু বেশি বেশি করে আপনাদের যারা পরিচিত আছে তাদের মধ্যে শেয়ার করুন। তাহলে কি হবে, মানুষের মধ্যে অযথা আতঙ্কের বিষয়টা কেটে যাবে। কারণ আমি পশ্চিমবঙ্গ বা আমি ভারতবর্ষের একজন বৈধ নাগরিক বা বৈধ ভোটার, সেটা প্রমাণ করার দায় যেমন আমার আছে, তেমন প্রশাসনেরও একটা দায় আছে, নির্বাচন কমিশনেরও একটা দায় আছে যে একজন বৈধ ভোটার যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন। সুতরাং যদি আপনারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন, এই প্রক্রিয়ার প্রত্যেকটা খবরের সঙ্গে অ্যাটাচ থাকেন, তাহলে আপনার আতঙ্ক কমবে, এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব সকলের সঙ্গে এই বিষয়টা যদি শেয়ার করেন, তাহলে সেই মানুষগুলো অযথা আতঙ্কিত হবেন না। কারণ এই প্রক্রিয়ার মধ্যে যারা নেই তারা অযথা আতঙ্কিত হচ্ছেন এবং শান্তি বিঘ্নিত হচ্ছে, খুব পরিষ্কার কথা। সুতরাং এই শান্তি বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই, সঙ্গে থাকুন। আর যারা আজকে আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আমার হয়তো এই যে পরিশ্রম করছি বা আমি এই তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে আসছি, আমার কিছুটা ভালো লাগা তৈরি হবে, এবং আপনাদের ক্ষেত্রেও অনেকটা উপকার হবে। কারণ আমি এই ধরনের তথ্যভিত্তিক অনেক ভিডিও আমি নিয়ে আসি, এবং বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস রিলেটেড যে সমস্ত সুযোগ সুবিধা, বিভিন্ন স্কিম, সরকারি স্কিম, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকে আমার এই চ্যানেলে। আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন এবং উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।